আজ আমরা তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের ফেলিওর এবং কোয়ান্টাম মেকানিক্স কেন প্রয়োজন হলো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো বেশ তো এতদিন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স শিখেছি, নিউটনের মেকানিক্স, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, অনেক কিছুই করেছি। তো পি ইকুয়াল টু এমএফ এবং যাবতীয় সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এমটি স্কোয়ার, এই সমস্ত সূত্র দিয়ে একটা কোনো বস্তু কোথায় আছে এবং টি সময় পর কোথায় যাবে এসব নিয়ে এতদিন ডিসকাস করেছি, কোনো সমস্যাই হয়নি। কিন্তু হঠাৎ করে আজকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের কি সমস্যা ধরা পড়লো যার জন্য আমাকে কোয়ান্টাম মেকানিক্স কে হাতিয়ার হিসাবে নিতে হলো। তো এটা বলতেই প্রথমেই বলবো যে মোটামুটি আজ নয়, 20th সেঞ্চুরির প্রথম দিকে আমাদের এই ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু কিছু সমস্যা ধরা পড়ে, তার জন্য কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজনীয়তা অনুভব হয়। সমস্যা বলতে কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলো খুব সূক্ষ্ম ঘটনা, যেগুলো বাস্তবে ম্যাক্রোস্কোপিক্যালি অতটা বোঝা যাবে না, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম যে ঘটনা, সেই সূক্ষ্ম ঘটনাগুলো কিন্তু আমরা অর্ডিনারি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারছি। যেমন প্রথম যে ঘটনা বলবো সেটি হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। মানে আমরা যেটা ছোটবেলায় শিখেছি কৃষ্ণ বস্তু কর্তৃক বিকিরণ। কৃষ্ণ বস্তু যেমন খুব ভালো শোষক এবং খুব ভালো বিকিরণ, এটা আমরা আগেই জেনেছি। তো কাজেই কোনো কৃষ্ণ বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি, সেখান থেকে যে বিকিরণ নির্গত হয়, সেই বিকিরণটা অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স সেটা কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেল না, সেটা কন্টিনিউয়াস পাওয়া গেল না, সেটা দেখা গেল ডিসক্রিট স্পেকট্রাম। মানে সেই স্পেকট্রামটা সমস্ত রকম ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে না, কিছু কিছু পার্টিকুলার ওয়েভলেন্থ যেটা কোয়ান্টাইজড রাশিটি কি সেটা আমরা পরে বলবো, কিছু কিছু পার্টিকুলার ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে এবং কিছু পার্টিকুলার ওয়েভলেন্থ এমিট করে। তো কাজেই এই ঘটনা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটা ব্যাখ্যা করতে গেলে অবশ্যই কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন। তো প্রথম ঘটনা এটা। দ্বিতীয় ঘটনা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক। এটা কি? এটা আমরা আগেই জেনেছি যে কোনো ধাতু পৃষ্ঠে যদি বাইরে থেকে আলো পড়ে, সেই আলো পড়ার পর ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। সেই ইলেকট্রন নির্গত হয় কিভাবে নির্গত হয় সেটা কিন্তু ক্লাসিক্যালি ব্যাখ্যা করা যায় না। কেন ব্যাখ্যা করা যায় না? কারণ আলো আমরা জানি তরঙ্গ, এবং ইলেকট্রন যেটা নির্গত হচ্ছে সেটা পার্টিকেল বা কণা। তো পার্টিকেল কণা নির্গত হচ্ছে, কি পড়ছে? আলো পড়ছে, তরঙ্গ পড়ছে, আলো একটা তরঙ্গ পড়ছে ধাতু পৃষ্ঠে, এবং নির্গত হচ্ছে কি? নির্গত হচ্ছে ইলেকট্রন, সেটা একটা কণা। তরঙ্গ কোনোদিন কণাকে নির্গত করতে পারে না, কাজেই এটা কিন্তু ক্লাসিক্যালি এক্সপ্লেন করা যায় না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী আমরা জানি আলোর দুটো সত্তা আছে, একটা হচ্ছে তরঙ্গ সত্তা, তার সঙ্গে সঙ্গে কণা সত্তা, ডুয়াল নেচার অফ লাইট, যেটা ডি বগলে হাইপোথিসিস থেকে আমরা পাই। কাজেই আলো বা ফোটন কণা যেটা সমষ্টি, সেই ফোটন কণা, আলো পড়া মানে মেটাল সারফেসে ফোটন কণা পড়া, সেটা কিন্তু কণা ধর্ম রয়েছে। সেই কণা পড়ছে এবং কণা পড়ার ফলে মেটাল সারফেস বা ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করছে। ওকে, কাজেই যখনই আলোকে ধরা হবে দুটি ধর্মের সমষ্টি, মানে তরঙ্গ ধর্ম তার সঙ্গে সঙ্গে কণা ধর্মের সমষ্টি, তখন কিন্তু কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যাবে। তাছাড়াও এই ঘটনাটি একটি খুব তাৎক্ষণিক ঘটনা। মানে তাৎক্ষণিক মানে যখনই ধাতু পৃষ্ঠে আলো পড়ছে, আলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা কি দেখছি? ইলেকট্রন নির্গত হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং কোনো সার্কিট থাকলে সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই ঘটনা কিন্তু ঘটার জন্য কোনো রকম সময় লাগে না, খুব কম সময় লাগে। এই ঘটনাও কিন্তু ক্লাসিক্যালি এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে? কাজেই আলোক তড়িৎ ক্রিয়া এক্সপ্লেন করতে কোয়ান্টাম মেকানিক্স ছাড়া সম্ভব নয়। আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। আমরা কি জানতাম? আমরা আগে জানতাম যে কোনো অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রন যে কোনো স্টেটে থাকতে পারে। মানে ইলেকট্রন থাকার কোনো নির্দিষ্ট কোনো স্টেট নেই, যে কোনো স্টেটে ইলেকট্রন থাকতে পারে, যেটা এসে সংশোধন করেছিলেন বোর এসে বললেন কি সমস্ত কক্ষপথে থাকতে পারে না, কিছু কিছু স্পেসিফাইড কক্ষপথে থাকবে, যে কক্ষপথে থাকলে ইলেকট্রনগুলো কোনো রকম এমিশন দেবে না, মানে কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেবে না। যে ঘটনা আগে পড়েছিলাম আমরা, যে যদি ধরা হয় যে ইলেকট্রন সমস্ত কক্ষপথে বিচরণ করছে,
তাহলে সমস্ত কক্ষপথে বিচরণ করলে ইলেকট্রন যেহেতু ঘুরছে, আবর্তন করছে, ফলে ঘোরার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যে একটা অরবিটে ঘুরছে, মানে ইলেকট্রন একটা অ্যাক্সেলারেটেড বা ত্বরণ নিয়ে ঘুরছে। এবার অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল কোন কি করে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেয়। আমরা ক্লাসিক্যাল তত্ত্ব অনুযায়ী জানি, ক্লাসিক্যাল যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা অ্যাক্সেলারেটেড পার্টিকেল যদি কোনো অরবিটে ঘোরে তাহলে সে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিলে কি হবে? সে দেখা যাবে যে রেডিয়েশন দিতে দিতে তার এনার্জি লস করতে করতে কিছুক্ষণ পর এনার্জি কমে গিয়ে আস্তে আস্তে নিউক্লিয়াসে গিয়ে ঢুকে গেছে। সেটা তো সম্ভব নয়, তাহলে স্টেবল অ্যাটম থাকতে পারে না। কিন্তু আমরা দেখেছি বাস্তবে স্টেবল অ্যাটম আছে। সুতরাং এই তত্ত্ব ভুল। বোর এসে তখন বললেন যে না, ইলেকট্রন ঘুরছে অবশ্যই, এবং ঘোরার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেটেড ওয়েতে ঘুরছে, এবং ইলেকট্রন চার্জ পার্টিকেল, তবুও সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেবে না যদি সে কিছু কিছু অরবিটে ঘোরে। সেই অরবিটগুলো হচ্ছে স্টেশনারি অরবিট বা যেটাকে বলে স্থায়ী কক্ষপথ। তো ওই স্থায়ী কক্ষপথে যদি ইলেকট্রনগুলো আবর্তন করে তাহলে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেবে না। কাজেই সেই অরবিটগুলো স্টেশনারি অরবিট, এবং সেই অরবিটগুলো কিন্তু সমস্ত অরবিট নয়। কিছু কিছু অরবিট আছে যে অরবিটের এই শর্তটা মেনে চলবে। কি শর্ত? আমরা যেটা জানি, mvr মানে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল টু n h কাট। h কাট মানে হচ্ছে h/2π, যেটা h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর n হচ্ছে যেখানে ইন্টিজার, মানে 0 1 2 3 সবগুলো। তো কাজেই এই কৌণিক ভরবেগটা যখনই কোয়ান্টাইজ হবে তখনই আমরা বলতে পারবো যে ইলেকট্রনগুলো স্থায়ী হবে, ইলেকট্রনগুলো কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেবে না। তো কাজেই আমরা ধরতে পারি যে ইলেকট্রনগুলো আইদার n equal to 1 এ থাকবে, নইলে n equal to 2 তে থাকবে, মাঝামাঝি কোনো স্টেট থাকবে না। কাজেই ইলেকট্রন যখন 2 থেকে 1 এ জাম্প করবে, বা 3 থেকে n equal to 3 থেকে যখন 1 এ জাম্প করবে, বা n equal to 4 থেকে যখন 1 এ জাম্প করবে, তখন যে স্পেকট্রাগুলো পাবো সেই স্পেকট্রাগুলো অবভিয়াসলি ডিসক্রিট স্পেকট্রা হবে, মানে সমস্ত রকম ওয়েভলেংথ পসিবল না। কিন্তু অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স যে অ্যাটমিক স্পেকট্রাটা কন্টিনিউয়াস হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল সমস্ত রকম ওয়েভলেংথ পারমিসিবল নয়। কিছু কিছু ওয়েভলেংথ পারমিসিবল। সেই কোন শর্ত থেকে পাচ্ছি? এই বোরের কোয়ান্টাইজেশন শর্ত থেকে। কাজেই এই ঘটনাটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করা যায় না। কাজে এই তিনটে বড় বড় ঘটনা থেকে আমরা বলতে পারি যে ক্লাসিক্যাল মেকানিক্স সব ক্ষেত্রে ঠিকঠাকভাবে প্রযোজ্য নয়। এরপরে ডিটেলস আমরা জানতে গেলে আমরা পরবর্তী ভিডিওগুলো দেখব।